আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায়, আমরা তার গতিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। নতুন স্বৈরাচার বিএনপি সেই পুরাতন আওয়ামী লীগের গুম খুনের রাজনীতিতে ফিরে যেতে চাচ্ছে। তোমরা তো চাঁদার লোভী জীবন দাও, আমরা জান্নাতের লোভী জীবন দেয়, আমাদের সাথে তোমরা কুলিয়ে উঠতে পারবে না। ওরা এক গ্রুপ আর এক গ্রুপ চাঁদার জন্য জীবন দেয় না, ঘাটের জন্য জীবন দেয় না। খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপি গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। তারেক রেজাকে গ্রেপ্তারের মাধ্যমে বিএনপি তার স্বৈরাচারী স্বৈর শাসকের যেই প্রচেষ্টা মনোভাব নিজেদের ভিতরে লুকিয়ে থাকা যে ব্যাপারটা সেটা প্রকাশ করলো। পুলিশের 3টা গাড়ি সামনে থাকার পরে জনগণ আপনাদেরকে ভুয়া ভুয়া করবে। তার মানে পুলিশের গাড়িটা যখন সামনে থেকে পিছনে যাবে তখন পরিণতি কি হবে চিন্তা করেন তো একবার। মাত্র 3 মাস। সুতরাং জনগণ কি চায় সেটা শুনেন। সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারীকে হত্যাযোগ্য করে তোলার মতো সমস্ত আয়োজন ইতিমধ্যে বিএনপি সম্পন্ন করে ফেলেছে, ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছে। বিএনপির টপ টু বটম প্রত্যেকটা নেতাকর্মীর একই কথা। এর আগে ইতিহাসে 3 মাসের মধ্যে ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয়েছে একজন মন্ত্রীকে। জীবনের রেকর্ড দেখছেন এরকম? এই যে ভুয়া ভুয়া স্লোগান লক্ষ লক্ষ জনতার মধ্যে, কোটি কোটি জনতা যেটা দেখছে, সারা বিশ্ব দেখছে, তারা ক্ষমতার মসনদে বসতে পারে, চেয়ারে বসতে পারে। এটা কি সম্মানিত হলো নাকি অপমানিত হলো? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। ঘুম ভাঙে নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে দেশের জনগণ ভুয়া ভুয়া স্লোগান দেয়, যান নিয়ে গাড়িতে পালায়। আপনার কি কি করা উচিত এখনো আপনার বুঝে আসে নাই? এই স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। তিনি সেই যুগকে মধ্যযুগী বলে কটাক্ষ করে তার এই ধরনের উস্কানিমূলক কোন কর্মকাণ্ডের যদি এই দেশের জনগণ খেপে যায় তাহলে ওই শ্রীলঙ্কার মতো জাঙ্গা খুলে ফেলবে। আপনি যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আপনাকেও এই দেশের জনগণের রোষানলি পড়তে হবে, কারণ সে আপনার দলের, আপনার ক্যাবিনেটের মন্ত্রী। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাকে বহিষ্কার করুন। বাংলাদেশে বর্তমান সংসদ সদস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো অসংখ্য যোগ্য লোক আছে। আপনি তাদের মধ্য থেকে একজনকে বাছাই করুন, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কার করুন। আর যদি তিনি বহিষ্কৃত না হন, পদত্যাগ না করেন, তাহলে এই জনগণ মাঠে নেমে পড়বে শুধু এই স্বরাষ্ট্রমন্ত্রীর উসিলায়। জনাব তারেক রহমান সাহেব, আপনার উপস্থিতিতে এই সালাউদ্দিন কাদের পার্লামেন্টে বসে কিভাবে বেগম খালেদা জিয়াকে সে একথা বলতে পারে যে বেগম খালেদা জিয়া তিনি কতটুকু সংবিধান বুঝতেন? সালাউদ্দিন কয়দিনের মন্ত্রী, আর বেগম খালেদা জিয়ার যোগ্যতা নিয়ে সে কথা বলে। বাংলাদেশে একটা কথা বলে যে 1.5 টাকার মুরগির কারে বাসা, সালাউদ্দিনের কারে বাসা ভাঙতে হবে। বেয়াদবের মতো বিভিন্ন ভাবে ইসলাম বিদ্বেষী কথা বলে উস্কানি দিয়ে যায়, আর এই উস্কানিতে জনগণ খেপে গেলে জাঙ্গা খুলে দিবে। হাসনাত আব্দুল্লাহরা অসাধারণ রাজনীতি করছেন। হাসনাত আব্দুল্লাহ, সালেউদ্দিন সিফাত, পুরো এনসিপি, ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীদের উপর যে হামলা, তারেক রেজাদের যে গ্রেপ্তার, এই বিষয়টাকে নিয়ে অসাধারণ রাজনীতি করেছে এবং পুরো জাতি কেমন ভাবে নাড়া দিয়েছে। ফর দি টাইম বিং অ্যাটলিস্ট জনগণের পারসেপশন বা রাজনীতির হিসাব নিকাশ এমন ভাবে ক্যালকুলেট হয়েছে অ্যাজ ইফ এনসিপি প্রধান বিরোধী দল। কারণ বিএনপি গ্রেপ্তার করে এনসিপিকে, জামাতের কাউকে তো গ্রেপ্তার করেনি, শিবিরের কাউকে তো গ্রেপ্তার করেনি, বরং শিবিরের সাথে মারামারি হয়েছে কয়েক জায়গায় এর আগে। সেখানে শিবিরের কাউকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানিনি, গ্রেপ্তার করেনি। কিন্তু একদম বেশি অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি হয়েছে শিবিরের সাথে, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর ঝিনাইদহ যে হামলা, তার চেয়ে অনেক বড় লার্জ স্কেলে জামাত শিবিরের সাথে মারামারি হয়েছে বিএনপির বেশ কয়েক জায়গায়। চট্টগ্রাম কলেজে, সিটি কলেজে আপনারা জানেন
শিবির নেতার পায়ের গোড়ালি রক সহ কেটে ফেলা হয়েছে। এর মানে এটা বড় ধরনের মারামারি ছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ থানার মধ্যে যে ছাত্রদল হামলা, এটা একপাক্ষে, কিন্তু তারপরে এটা লার্জ স্কেলে। সেই অনুযায়ী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে হামলা অত্যন্ত স্মল, বাট সেটাকে কেন্দ্র করে এনসিপি কোন এনসিপি নেতাকে ডিবি তুলে নিয়ে যায়, এনসিপির জয়েন্ট সেক্রেটারিকে পুলিশ অ্যারেস্ট করে, মামলা তো হয়। এতে মনে হয় যে দেশের প্রধান বিরোধী দল এনসিপি, এবং এরকম একটা ভাইব, এরকম একটা ক্যালকুলেশন যেন চলে আসে, এটা হাসনাত আব্দুল্লাহরাও চেয়েছেন, যার ফলে ইটস দ্যার স্মার্ট পলিটিক্স। ডেফিনেটলি এটা তারা চাইবে, এই চাওয়াটা অন্যায় নয়। তারা নিজেদেরকে জামাতের চাইতে বড় বিরোধী দল হিসেবে দেখাতে চাইবে। এই যে তারেক রেজাকে গ্রেপ্তার, দুইজনকে ডিবি তুলে নিয়ে যাওয়া, এগুলোতে এনসিপি মনে মনে খুশি, দেখেছো, এবং তারেক রেজাও খুশি। তারেক রেজা তো হিট। তারেক রেজা জাতীয় ইমাম, সবচেয়ে বেশি শহীদের ইমামতি করেছেন তারেক রেজা, এবং আমাদের জুলাই বিপ্লবের সেই ঐতিহাসিক জানাজার ইমাম, যে জানাজা হাসিনা পতন আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, জুলাই বিপ্লবের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল যে জানাজা, সেই গায়েবানা জানাজার ইমাম ছিলেন এই তারেক রেজা। অতএব সেই তারেক রেজাকে কিন্তু ওইভাবে জাতি চিনত না, এত বড় কিছু হওয়া সত্ত্বেও। কিন্তু এই ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা এবং তারেক রেজাকে গ্রেপ্তারের পর তারেক রেজাকে সবাই চিনেছে, এবং তিনি এখন হিট নেতা, এটা তাদের একটা অর্জন। এবং জামাত নিয়ে কয়েকদিন যাবত তেমন আলাপ আলোচনা নাই, যে দেশের প্রধান বিরোধী দল অ্যাজ ইফ এনসিপি। এটা বিষয়টা বিএনপিও চায়, এনসিপিও চায়, বিএনপিও কিন্তু এই বিষয়টা চায়। এমনকি যুক্তরাষ্ট্রের সুনজর আছে এনসিপির উপর, ইটস ভেরি ইন্টারেস্টিং। যার ফলে আপনারা দেখেছেন যে এনসিপি নানান বিষয়ে বিক্ষোভ মিছিল করে, কথা বলে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বিএনপি সরকারের বা বর্তমান সরকারের যে গোপন চুক্তি বহাল আছে, যেটা ইউনূস সরকার বা ইউনূস সরকারের মধ্যে যে বিএনপির গুপ্ত ছিল, খলিল রহমানরা করে গিয়েছিলেন। এখন এটা নিয়েও নানান কথাবার্তা বেরিয়ে আসছে যে এটা তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা জানতেন না, সেখানে কিচেন ক্যাবিনেট তারা এটা করেছে, নানান কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। দর্শক, এই জায়গায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু এনসিপি কিছুই বলছে না। এটা রহস্য স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের সুনজর আছে এনসিপির উপর, বা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বা ইউনূস এনসিপির সাথে একটা কানেকশন ঘটিয়ে দিয়েছে যে তোমাদের অভিভাবক যুক্তরাষ্ট্র, মার্কিন ডিপ স্টেট তোমাদেরকে হেল্প করবে, তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টের বিরুদ্ধে কিছু বলবা না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা এনসিপির অফিসে যায় এবং এনসিপি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলে না। এখন যুক্তরাষ্ট্র চায় যে এনসিপি কে উপরে উঠাতে, এবং বিএনপিও চায় যে প্রধান। কি কথা বলবো, কুরবানির ঈদ আর মাত্র 2 দিন বাকি। মানে এই ঈদের আগে ঘটনা আসলে সেরকম ঘটছে না, যার কারণে কোথাও খুঁজে পাচ্ছি না। এর ভিতরে কথা অনেক আছে, একই কথা বারবার হয়ে যাচ্ছে, যার কারণে বলতে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে একই কথা বারবার। তারপরে তো না বলে পারি না ভাই, কিছু কথা তো বলতেই হয়, কারণ এই কথাগুলো না বললে তো চাপা পড়ে যাবে। কার কথা বলবো? এই যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই আবার বলি একটু। হঠাৎ করে আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশে খুব দ্রুতই পাথরের ব্যবসা বেড়ে যাবে। যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে যদি একটা বিজ্ঞাপন এরকম ছাপানো হয় যে আপনি কি চাকরি খুঁজছেন, আপনি কি ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না, তাহলে আর দেরি করেন না, এখনই পাথরের ব্যবসা শুরু করুন। কারণ এই পাথরের চাহিদা খুব দ্রুতই বেড়ে যাচ্ছে, আর যখন চাহিদা বেড়ে যাবে তার যোগান এবং সরবরাহে টান পড়বে, আর যোগান এবং চাহিদায় টান পড়লে অটোমেটিক্যালি এর মূল্য বৃদ্ধি পাবে, আর মূল্য বৃদ্ধি পেলেই তো বাম্পার ফলন, বাম্পার ব্যবসা, জম্পেশ ব্যবসা হবে। কথাটা অনেকটা জোকস শোনা গেলেও, অনেকটা স্যাটায়ার মনে হলেও আসলে এটাই বাস্তব। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে পাথরের লেনদেন, পাথরের কারবার বৃদ্ধি পাবে। আসলে একটু বুঝিয়ে বলি। কয়েকদিন আগে ঢাকার বাবুবাজারে সোহাগ নামের একটা ছেলেকে বিএনপির নেতাকর্মীরা চাঁদা না পেয়ে তাকে পাথর দিয়ে পিটিয়ে, এত বড় বড় পাথর কিভাবে তার শরীরের উপরে ফেলানো হয়েছে আপনারা দেখেছেন। ওই সময় সারা বাংলাদেশ হতভম্ব হয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার এই সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যাযোগ্য করে তোলার মতো সমস্ত আয়োজন ইতিমধ্যে বিএনপি সম্পন্ন করে ফেলেছে, ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছে। বিএনপির টপ টু বটম প্রত্যেকটা নেতাকর্মীর একই কথা, নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব। এই বেয়াদবকে যে কোনো ভাবে তাকে শায়েস্তা করতে হবে, প্রকাশ্যে তারা বলছে। ভাইরে, নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছি, সে তো আপনাকে কখনোই শারীরিকভাবে আঘাত করে নাই, বা তার দ্বারা আপনার বিন্দুমাত্র শারীরিক ক্ষতি হবে এটা কল্পনাও করা যায় না, সেটা করবে না। কিন্তু আপনি তাকে মারার জন্য, হত্যাযোগ্য করে তোলার জন্য যত ধরনের বয়ান উৎপাদন করা দরকার আপনি করছেন। এবং শুধু তাই নয়, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, যার বিরুদ্ধে কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল, এই আমানুল্লাহ আমান শেখ হাসিনার আমলে তার বাবার জানাজায় সে অংশগ্রহণ করতে পারে নাই বলে একটা টক শোতে এসে একটা সাক্ষাৎকারে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। নিজের জন্মদাতাকে যে একটা লুঙ্গি কিনে দেবো বা একটা পাঞ্জাবি কিনে দেবো যে আব্বা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, এটা আপনার জন্য এই সুযোগ আমার। আমাদের এরকম আমাদের সবারই প্রায় গল্প এরকম। আমাদের সেই আমানুল্লাহ আমান দিব্যি ওই সমস্ত কথা ভুলে গেছে।
সে এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলছে যে ডিম ছুঁড়ে মারা এটা তো কোনো শাস্তি হলো না, তার তো আসলে পাথর মারা উচিত ছিল। মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। এই ধরনের লোকের গায়ে আমাদের ছাত্র দলকে হাত দিয়ে হাত নষ্ট করা মানুষের ছাত্র দলের কারণে। চিন্তা করতে পেরেছেন? এই কথার সাথে সাথে ছাত্র দলের সারা বাংলাদেশে তো অসংখ্য নেতা কর্মী আছে না, এরা তো পাথরের কারবার বাড়িয়ে দেবে। আজ থেকে এরা ইতিমধ্যে শুরু করেছে মনে হয় যে পাথরের ট্রেনিং, প্রশিক্ষণ, কিভাবে পাথর মারতে হয়। আমি আরেকটা টক শোতে বিএনপির আরো একজন নেতার শুনলাম যে এত মানুষ না, ও তো হারামজাদা, এই হারামজাদাকে ডিম ছুঁড়ে মারলো কেন? ওকে তো পাথর মেরে শেষ করে দেওয়া উচিত ছিল। এটা তো প্রস্তর যুগে, অর্থাৎ পাথরের কারবার কোন যুগে ছিল? প্রস্তর যুগে, আদিম যুগে, গুহা যুগে, সেই যুগে ফিরে যাচ্ছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারিও খুব তাড়াতাড়ি হয়তো তাকে ওই ঢাকার বাবুবাজারের ওই সোহাগের মতো অথবা উসমান হাদির মতো ভাগ্য তাকে বরণ করতে হচ্ছে। এর ভিতরে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে, টক শোতে এসে তারা বিএনপির যাবতীয় অপকর্ম, এই যে চাঁদাবাজি, এই যে সীমাহীন খুন, এই যে দুর্নীতি, এই যে ধর্ষণ, প্রতিদিন 5টা-10টা করে ধর্ষণ হচ্ছে, তাও শিশুরা বেশি। চাঁদাবাজের কথা তো বলবোই না, গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে সেখানে প্রকাশ্যে মানুষকে মারধর করছে, পিটাচ্ছে। গার্মেন্টসের ভিতরে যুবদল কর্মী চাঁদা নিতে গিয়ে মার খাচ্ছে, পিটুনি খাচ্ছে। গরুর ট্রাকগুলো আটকে চাঁদাবাজি করছে, সবজি ট্রাকগুলো আটকে চাঁদাবাজি করছে। এইগুলোকে জাস্টিফাই করতে গিয়ে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যাযোগ্য করে তুলছে যে ওকে থামানো গেলেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, উসমান হাদিকেও ঠিক এইভাবেই তারা থামিয়ে দিয়েছে। কিন্তু আওয়াজ কি বন্ধ হয়েছে? আওয়াজ কিন্তু কোনোদিন বন্ধ হবে না। যত মানুষকে এইভাবে পাথর দিয়ে মারবেন, আরেকজন নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়িয়ে যাবে, আরেকজন উসমান হাদি দাঁড়িয়ে যাবে। এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা চলবেই, দুর্নীতির বিরুদ্ধে কথা চলবেই, ধর্ষণের বিরুদ্ধে কথা চলবেই। এটা কেউ ঠেকাতে পারবে না। নিজেদের দলের ভিতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে পর্যন্ত প্রায় 200 জন মতো নিহত হয়েছে, অর্থাৎ এক গ্রুপের লোক আরেক গ্রুপকে হত্যা করেছে। 200 জন, চিন্তা করা যায়। এদেরকে জাস্টিফাই করছে টক শোতে একটা গ্রুপ। এই যে রনি, রেজাউল করিম রনি ভদ্রলোক এমন ভাষায় টক শোতে কথা বলা শুরু করেছে ইদানিং। তার কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সে এইভাবে বলছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেইটা টক শোতে এসে আমার মন মতো কথা না বলবে, সেইটারে যেভাবে হোক আমি তারে আমার বসে আনবো, ধমক দিয়ে হোক আর যেভাবেই হোক। সেই কাজ সে শুরু করেছে। কিন্তু ভাই, তোমার কাছে তো কোনো যুক্তি নাই, তোমার আছে পেশি শক্তি, তোমার আছে ওই ধমকের জোর, যাকে তাকে তুমি ধমক দিয়ে বসে আনবা। তো অত বেশি সহজ না। সাইফের সাথে লাগছিল, পরে সাইফের সাথে কথার জবাব না দিতে পেরে আসলে তো তাদের কাছে যুক্তি নাই। তাদের ঝুলিতে আছে কিছু চাঁদাবাজি, আছে কিছু খুন, আছে কিছু ধর্ষণ, এগুলো আছে। ভালো কাজ যদি করতো এরা, তাহলে তারেক রহমানকে দ্বিতীয়বার ভোট চাইতে হতো না, কখনোই ভোট চাইতে হতো না। এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষ এখনো তারেক রহমানের জন্য তাদের হৃদয়ে ভালোবাসা এখনো তারা জমা করে রেখেছে। শুধু জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যতটুকু দরকার, এইটুকু যদি বিএনপি বাস্তবায়ন করত, তাহলে খুব বেশি কিছু দরকার ছিল না। মানুষকে খুশি করা খুব বেশি কঠিন কাজ না। রেজাউল করিম রনির এই ভিডিওটা দেখুন। কবেকার বিএনপি ছিলেন বলেন তো? কবেকার? আমি সবসময় বিএনপি, সবসময় হ্যাঁ, সবসময় বিএনপি। সবসময় জবান পত্রিকার কথা বলে বেড়ান, যেটার একটা ইয়াও বাইরে না। হ্যাঁ, সবসময় আমি বিএনপি, কোনো সময় আমি বিএনপি আপনার সমস্যা কি? আচ্ছা, আমি বিএনপি, আপনার সমস্যা কি? আরে ভাই, আপনি সেটা প্রকাশ করেন না কেন? করতেছি তো প্রকাশ। বলেন আমি বিএনপি, আমি চাই যে বিএনপি আমাকে একটা পদ দিক। আপনি চান এটা, আমি তো চাচ্ছি না। তার মানে কত বড় বেয়াদব, কত বড় নোংরা, কত বড় কুলাঙ্গার। সে বলতেছে যে বিএনপি আমার একটা কথা, উনি কুলাঙ্গার। আমার ব্যক্তিগত আমার একটা দল করে যদি উনি আমাকে আমার অপরাধ, তার মানে কি? এই যে আমার কন্ট্রাডিকশন পদে পদে ইন্টারফেয়ার করা যাবে। আমি আলোচনার ব্যাপারটা লেভেল নাই ভাই। আমি করতে পারতেছি না, মোটেও ভালো। যেটা বলতেছি যে আপনারা যে আপনি যে কুলাঙ্গার তত্ত্ব যে দিলেন, আমার মনে হয় আপনি এদের মাঝখানে তো বেড়ে উঠছেন। আপনি কি থিয়েটার আর্ট পারফরম্যান্সও ছিলেন নাকি? না, তোমাদের মতো নাটক নাই, এটা আপনি খুব ভালো লাইভ রিয়েলিটি, আপনি পারফরম্যান্স আর্ট করতে পারেন। তো সেই এই যে আওয়ামী যে প্রশ্নটা এটার উত্তরটা দেন। আচ্ছা বলুন। আচ্ছা ভাই 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 আমরা চলে যাবো, আমি কথা বলতে পারেন। আচ্ছা প্লিজ ভাই ভাই আপনার প্রোডিউসার কে বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই নাটক দেখে করলো, দেখছেন? হ্যাঁ, জনগণ ঠিক ছিল কিনা দেখেন প্লিজ। সে তো কথা বলতে না পেরে পরে রাগ করে চলে গেল, জবাব না দিতে পেরে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।